হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। অষ্টাদশ শতকের প্রায় মাঝামাঝি সময়ে অর্থাৎ 1740-এর দশকে এই দক্ষিণ ভারতে ব্রিটিশ ও ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল। উদ্দেশ্য ছিল এই অঞ্চলের ওপর বাণিজ্যিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। পরবর্তী প্রায় 20 বছর এই দুই ইউরোপীয় বণিক কোম্পানির মধ্যে এই লড়াই চলেছিল। 3টি কর্ণাটকের যুদ্ধের মাধ্যমে এদের লড়াইয়ের অবশেষে অবসান ঘটল। আজকের ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব এই দক্ষিণ ভারতের এই কর্ণাটকের যুদ্ধ বা বলতে পারো দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস। এ প্রসঙ্গে প্রথমেই যেটা আমাদের জানতে হবে যে এই যে দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত, এই দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি যুদ্ধকে কর্ণাটকের যুদ্ধ কেন বলা হয়। তোমরা ম্যাপটা খেয়াল করো, এই যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর লাগোয়া ভারতের এই যে পূর্ব উপকূল, এই পূর্ব উপকূলকে বলা হয়, তোমরা নিশ্চয়ই জানো, করমণ্ডল উপকূল। এই যে করমণ্ডল উপকূল, আর এইখানে আছে পূর্বঘাট পর্বতমালা, ভারতবর্ষের এইদিকে পশ্চিমঘাট পর্বতমালা আর এইদিকে পূর্বঘাট পর্বতমালা। এই পূর্বঘাট পর্বতমালা ও করমণ্ডল উপকূলের মাঝের যে অংশ, এই অংশকে ইউরোপীয় বণিকরা বলতো কর্ণাটিক বা কর্ণাট। সেখান থেকেই এসছে এই কর্ণাটক। তো 1740-এর পরবর্তী 20 বছরে ইংরেজ এবং ফরাসি বণিকরা এই কর্ণাটক অঞ্চলেই 3টে যুদ্ধে লিপ্ত হয়েছিল। তাই এই যুদ্ধগুলোকে বলা হয় কর্ণাটকের প্রথম যুদ্ধ, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ ও কর্ণাটকের তৃতীয় যুদ্ধ। এই যে দক্ষিণ ভারতে ইংরেজ এবং ফরাসিরা পারস্পরিক বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে জড়িয়ে পড়ল, তা খুব ভালোভাবে বোঝার জন্য বিভিন্ন যে ইউরোপীয় শক্তি আমাদের দেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে, তাদের অ্যাক্টিভিটিসকে খুব ভালোভাবে একটু বোঝার দরকার আছে। এই সম্পর্কে আজকে কিন্তু আমি খুব ডিটেলসে আলোচনা করব না, কারণ ঠিক এই টপিকের ওপরেই, মানে ইউরোপীয়রা কবে ভারতবর্ষে এলো, ভারতবর্ষের কোন কোন অঞ্চলে তারা বাণিজ্যিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল, সে সম্পর্কে একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি। যদি তোমাদের আগ্রহ থাকে আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। কারণ এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই এই যুদ্ধের প্রেক্ষাপট আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যায়। তবে আমি একটু ধারণা দিয়ে এই আলোচনার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি। তোমরা সবাই জানো যে 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা আফ্রিকার দক্ষিণ উপকূল বরাবর, মানে উত্তমাশা অন্তরীপ ঘুরে মাদাগাস্কার হয়ে তারপরে উনি ভারতের পশ্চিম উপকূলে এই কালিকট বন্দরে আসেন। খুব সিগনিফিকেন্ট। তো এই যে জলপথে ইউরোপ থেকে ভারতে আসার রাস্তা উনি আবিষ্কার করলেন, দেখা গেল সেই একই পথ ধরে পরবর্তীকালে ডাচ বা হল্যান্ডের যারা অধিবাসী, ওলন্দাজ বলি, এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডেনমার্ক যাদেরকে আমরা বাংলায় দিনেমার বলি, ওই ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং অনেক পরে শেষে, একদম সবচেয়ে শেষে এসছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওই একই রুট ধরে তারা আসছে, এসে অধিকাংশই সুরাট বন্দরে তারা আসছে, এবং তারপর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিজেদের সুবিধা মতন তারা বাণিজ্যিক কর্মকাণ্ড করছিল। একটা জিনিস তোমরা বুঝবে যে যেহেতু পর্তুগিজরা সবচেয়ে আগে আসে, তো তারা কিন্তু অন্যান্য ইউরোপীয়দের জন্য ভারতবর্ষে বাণিজ্যের যে দরজা সহজে খুলে দেয়নি। যথেষ্ট প্রতিযোগিতা করতে হয়েছে পরবর্তী ইউরোপীয় কোম্পানিগুলোকে। তো আলটিমেটলি
অষ্টাদশ শতকের শুরুর দিকে এসে আমরা যে চিত্র দেখছি, কি দেখছি, যে ব্রিটিশরা ধাপে ধাপে সমস্ত প্রতিযোগীদের সরিয়ে দিয়ে কিন্তু তারা ভারতবর্ষের বাণিজ্যে যথেষ্ট সমৃদ্ধশালী হয়ে উঠছে। এবং পূর্ব ভারতে কলকাতা, এখানে মাদ্রাজ এবং পশ্চিম ভারতে বোম্বাই তাদের অন্যতম বাণিজ্যিক ঘাঁটি হিসাবে গড়ে উঠছে। ডাচরা তারা ভারতবর্ষে খুব একটা সুবিধা করতে পারলো না শেষ পর্যন্ত, ফলে তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের বিজনেসের দিকে মন দিল। দিনেমাররাও খুব একটা সুবিধা করতে পারলো না, তোমরা জানো, একমাত্র আমাদের বাংলায় শ্রীরামপুরে ওদের একটা ঘাঁটি ছিল। প্রথম দিকে দাক্ষিণাত্যে ছিল, কিন্তু পেরে ওঠেনি। আর ফরাসিরা তো এসেছিলই অনেক পরে, ফলে ফরাসিদের নিয়ে কিন্তু ব্রিটিশরা প্রথম দিকে খুব একটা কনসার্ন ছিল না বা মাথা ঘামায়নি ফরাসিদের অ্যাক্টিভিটিস নিয়ে। কিন্তু চেঞ্জ এলো কখন? ঠিক 1725-এর পর থেকে। 1725-এর পর থেকে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভারতবর্ষে ধীরে ধীরে তার জায়গা করতে শুরু করলো, বিশেষ করে এই দক্ষিণ ভারতে। দেখো, আমি ম্যাপে দেখিয়েছি মাহে এফ লেখা, মানে এটা ফরাসি ঘাঁটি ছিল। এইদিকে পন্ডিচেরি এফ লেখা, ফরাসি ঘাঁটি। আর কারিকল এফ লেখা, ফরাসি ঘাঁটি। এর মধ্যে পন্ডিচেরি ছিল খুব উল্লেখযোগ্য, অনেক পুরনো ঘাঁটি। 1673-এ এই ঘাঁটির উপরে কন্ট্রোল আসে ফরাসিদের। তুলনামূলকভাবে এগুলো অনেক পরে, 1725, 1739-এ এই ঘাঁটিগুলোর ওপর ফরাসিদের কন্ট্রোল আসে। তো এই তিনটে জায়গা নিয়ে দক্ষিণ ভারতে ফরাসিরাও কিন্তু এই ঠিক 1730-এর পর থেকে, বিশেষ করে 1730 থেকে 40, এই 10 বছরে ফরাসিরা তাদের ব্যবসা বাণিজ্য ভারতবর্ষে ব্যাপক পরিমাণে বাড়িয়ে তুলল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু এবার চিন্তার কারণ হয়ে দাঁড়ালো ভারতবর্ষে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের অ্যাক্টিভিটিস। এতদিন তুচ্ছ জ্ঞান করছিল। হ্যাঁ, এটাও ঠিক যে 1740-এর যদি আমরা পরিসংখ্যান ধরি, যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ থেকে রপ্তানি করছে প্রায় 18 লক্ষ পাউন্ড মূল্যের দ্রব্য, সেখানে ফরাসিরা অর্ধেকেরও কম, প্রায় 8 লক্ষ পাউন্ডের জিনিসপত্র। তবুও ব্রিটিশরা কিন্তু ফরাসিদেরকে নিয়ে চিন্তায় পড়ে গেল। আসলে তোমরা নিশ্চয়ই জানো যে সপ্তদশ অষ্টাদশ শতকে সমস্ত ইউরোপ ব্যাপী ইকোনমির ক্ষেত্রে একটা যে কনসেপ্ট, যে ধারণা ছিল, সেটা হচ্ছে মার্কেন্টাইল পলিসি। মার্কেন্টাইল পলিসি, তোমরা অ্যাডাম স্মিথের নাম শুনেছো, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। উনি লেসে ফেয়ার বা উদার নীতিতে বিশ্বাসী ছিলেন। তো উনি ওনার উদার নীতির প্রতিষ্ঠা করতে গিয়ে তার আগের যে পলিসি, তাকে সমালোচনা করে মার্কেন্টাইলিজম বলেছিলেন। এই মার্কেন্টাইল পলিসিতে যেটা গুরুত্ব দেওয়া হতো সেটা হচ্ছে মনোপলি বিজনেস, একচেটিয়া কারবার, কেউ কাউকে জায়গা ছাড়বে না। তো প্রত্যেকটা ইউরোপীয় কোম্পানির কিন্তু সেই মোটিভই ছিল। তো একে একে ব্রিটিশরা সবাইকেই প্রায় সরিয়ে দিয়েছে। ব্রিটিশদের চ্যালেঞ্জ হয়ে উঠে আসে এই 1730 থেকে 40 এই দশকে ফরাসিরা রাইজ করছে। ফলে খুব অনিবার্য হয়ে উঠেছিল যে ইংরেজ এবং ফরাসিরা হয়তো বাণিজ্যিক কারণে ভারতবর্ষে তারা একে অপরের বিরুদ্ধে লড়াইতে নামবে। ঠিক এই সময় 1740 সালে ইউরোপে এমন একটা ঘটনা ঘটল, যার জেরে ভারতবর্ষে, মানে দক্ষিণ ভারতে, ইংরেজ এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হল। ইউরোপের অন্যতম দেশ হচ্ছে অস্ট্রিয়া। 1740 সালে এই অস্ট্রিয়ার সম্রাট ষষ্ঠ চার্লস মারা গেলেন। এর ফলে অস্ট্রিয়ায় যে সাময়িক দুর্বলতার পরিস্থিতি তৈরি হলো, সেই সুযোগকে কাজে লাগিয়ে অস্ট্রিয়ার প্রতিবেশী দেশ প্রাশিয়া, অস্ট্রিয়ার উল্লেখযোগ্য একটা অঞ্চল সাইলেশিয়া দখল করে নিয়েছিল। এই ঘটনা সূত্র ধরে অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মধ্যে শুরু হলো উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ। এবং এই যুদ্ধে ইউরোপের অধিকাংশ দেশ দুই পক্ষের হয়ে লড়াইতে নেমেছিল। এই যুদ্ধে
ইংল্যান্ড অস্ট্রিয়ার পক্ষ নিয়েছিল, আর ফ্রান্স নিয়েছিল প্রাশিয়ার পক্ষ। তাহলে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে ইংল্যান্ড এবং ফ্রান্স পরস্পর বিরোধী পক্ষে ছিল। তো ইউরোপের ওই যুদ্ধের সূত্র ধরেই কিন্তু ভারতবর্ষেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধের বাতাবরণ তৈরি হলো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, জানি না তোমাদের মাথায় প্রশ্নটা আসছে কিনা, যে ইউরোপে, সুদূর ইউরোপে কোনো একটা ঘটনার সূত্র ধরে সেখানকার বণিক কোম্পানি আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় লড়াই সংগ্রাম যুদ্ধ করবে, এটা কিন্তু খুব একটা কাম্য নয়। যদি তারা করতে সফল হয় তাহলে আমরা কি ভাবব, যে আমাদের দেশীয় শক্তির দুর্বলতার জন্যই তারা এই কাজটা করতে পারছে। কারণ তারা আমাদের দেশে বিজনেস করতে এসছে, তাদের নিজের মহাদেশের ঘটনার জের ধরে তারা এখানে লড়াই যুদ্ধ করবে, আর আমাদের দেশের রাজারা সেটাকে অ্যালাউ করবে চুপচাপ। এটা কিন্তু খুব একটা যুক্তিগ্রাহ্য বিষয় না। তাহলে দক্ষিণ ভারতে 1740-এর পর এই যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং সেটা হয়েও ছিল, তা আমাদের ধরে নিতেই হবে যে এই যে কর্ণাটক অঞ্চল, এই অঞ্চলের যিনি শাসক ছিলেন তিনি সেই যোগ্যতা বা দক্ষতা দেখাতে পারেননি, বা তার সেই শক্তি ছিল না যে তিনি এই ইউরোপীয় শক্তিগুলোকে দমিয়ে রাখতে পারেন। তো এটা বোঝার জন্য 1740-এর দশকে বিশেষ করে দক্ষিণ ভারত এবং আমাদের ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি কী ছিল তা সম্পর্কে একটু আইডিয়া আমাদের নিয়ে নেওয়া দরকার। আচ্ছা, এই বিষয়টা বোঝার জন্য তোমরা ভারতের ম্যাপটাকে ভালো করে খেয়াল করো। দেখো, এই হচ্ছে মারাঠাদের প্রভাবাধীন অঞ্চল, এখানে নিজাম এবং বাংলা। 1740-এর কথা আমরা বলছি। এই সময় মারাঠারা দুর্দণ্ড প্রতাপশালী, ফলে কোনো ইউরোপীয় শক্তির এতটা ক্ষমতা ছিল না যে মারাঠা এলাকায় তারা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করতে পারে। নেক্সট, বাংলা। 1740-এ বাংলার ক্ষমতায় আলীবর্দী খাঁ, প্রচণ্ড পাওয়ারফুল একজন নবাব, যদিও মারাঠাদের তুলনায় তার শক্তি কম, কিন্তু আলীবর্দী খুব কঠোরভাবে ব্রিটিশ এবং ফরাসিদেরকে উনি সচেতন করেছিলেন যে আপনারা আমার এলাকায় বিজনেস করছেন করুন, কিন্তু কোনো রকম মিলিটারি অ্যাক্টিভিটিস বা লড়াই এই অঞ্চলে কিন্তু চলবে না। তো সেখানেও কিন্তু আলীবর্দীর সময় পর্যন্ত ইংরেজ এবং ফরাসিরা এই ধরনের কোনো সাহস দেখাতে পারেনি। এবার আমরা দক্ষিণ ভারত দেখি। এই হচ্ছে নিজামের অঞ্চল। নিজাম তোমরা জানো, চিনকুলিজ খাঁ এই হায়দ্রাবাদ অঞ্চলে স্বাধীনভাবে রাজত্ব শুরু করেছিলেন, নিজামের শাসন। তো এই যে অঞ্চলটা, এইটুকু ছিল নিজামের শাসনাধীন অঞ্চল। আর এখানে দেখো ছোট ছোট কিছু অঞ্চল আমি দেখানোর চেষ্টা করেছি, তার মধ্যে মহীশূরকে মার্ক করেছি। মহীশূর কিন্তু তখন বেশ দুর্বল, 1740 সালের কথা হচ্ছে, হিন্দু রাজ্য মহীশূর। বিজয়নগর ভেঙে এই সমস্ত অঞ্চল তৈরি হয়েছিল, সেই বিজয়নগরের গ্লোরি তখন কিন্তু মোটেই ছিল না। তাহলে মহীশূর, এখানে কোচিন, ত্রিবাঙ্কুর, মাদুরাই, ত্রিচিনোপল্লী, তাঞ্জোর, সব ছোট 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 হিন্দু রাজ্য। এই তাঞ্জোর ছিল আবার মারাঠাদের অধীন। এদের মধ্যে না ছিল কোনো ইউনিটি, না ছিল কোনো শক্তি। তার উপরে মারাঠারা মাঝে মাঝেই এই অঞ্চলে আসতো চৌথ আদায় করত, ফলে এখানকার রাজনৈতিক পরিস্থিতি বেশ বিশৃঙ্খল ছিল। তো এইখানে দেখো যে অংশটুকু আমি মার্ক করে দেখিয়েছি, নিজামের অঞ্চলের মধ্যেই এইটুকুকে আমি আলাদা করে মার্ক করেছি। বিশেষ করে আরকট, এটাও নিজামের শাসনাধীনই ছিল, কিন্তু এই আরকটের যিনি নবাব ছিলেন তিনি প্রায় স্বাধীনভাবেই শাসন করছিলেন। এই সময় ছিলেন দোস্ত আলী। তো নিজাম এই সময় বৃদ্ধ হয়ে গেছেন, তার সেই ক্যাপাবিলিটি কিন্তু আর নেই।
তো এই নিজামের বয়সজনিত দুর্বলতা এবং এই অঞ্চলের যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, সেই সুযোগকে কাজে লাগিয়ে দোস্ত আলী কি করলেন, এই যে ত্রিচিনোপল্লী এবং মাদুরা, এই দুটো উনি দখল করে নিলেন। এরপর উনি এই তাঞ্জোর দখল করার চেষ্টা করলেন, যেটা মারাঠাদের শাসনাধীন ছিল। এই তাঞ্জোর দখল করতে গিয়ে মারাঠাদের সঙ্গে ওনার লড়াই হলো, এবং লড়াইতে দোস্ত আলী কিন্তু মারা যাচ্ছেন। ওনার জামাই চাঁদা সাহেব, তাকেও মারাঠারা বন্দি করে নিচ্ছে। এর ফলে এই যে কর্ণাটক অঞ্চল, এই কর্ণাটক অঞ্চলে একটা শূন্যতার পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সময় নিজাম কি করলেন, এই কর্ণাটকের নবাব হিসেবে ওনার একজন পছন্দের ব্যক্তি আনোয়ার উদ্দিন খানকে বসিয়ে দিচ্ছেন। কিন্তু আনোয়ার উদ্দিনকে চাঁদা সাহেব, মানে আগের যিনি নবাব ছিলেন দোস্ত আলী, তার জামাই এবং তার ঘনিষ্ঠ মহল মোটেই পছন্দ করছিলেন না। তো খেয়াল করে দেখো, ছোট ছোট হিন্দু রাজ্য, তাদের মধ্যে লড়াই, কর্ণাটক অঞ্চল, সেই অঞ্চলের শাসকেরও দুর্বলতা, এবং নিজাম নিজেও দুর্বল হয়ে পড়েছেন বয়সজনিত কারণে। আর মারাঠারা বারবার এই সমস্ত অঞ্চলে চৌথ আদায় করার জন্য বছরে বিভিন্ন সময় তারা আক্রমণ করছিল। তো এক বিশৃঙ্খল পরিস্থিতি, এই অঞ্চলের উপর যেন কারোরই খুব একটা কন্ট্রোল ছিল না। তো এর ফলেই এই কর্ণাটক অঞ্চলে ব্রিটিশ এবং ফরাসিদের নিজেদের মধ্যে লড়াই করার সুযোগটা তৈরি হয়ে গিয়েছিল। আচ্ছা, এবার আমরা দেখি যে ভারতবর্ষে, মানে এই দাক্ষিণাত্যে ইংরেজ এবং ফরাসিরা কিভাবে যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ল। তো 1740-এ ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ শুরু হচ্ছে। তার খবর যখন ভারতবর্ষে এসে পৌঁছালো তখন 1742-এর মাঝামাঝি। 1742-এর শুরুতে আর একটা ছোট ঘটনাও ঘটেছে। এই যে কর্ণাটক অঞ্চলে পন্ডিচেরি, উল্লেখযোগ্য যে ফরাসি ঘাঁটি, এর গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হচ্ছেন জোসেফ ডুপ্লে। অত্যন্ত বিচক্ষণ লোক, দূরদৃষ্টি সম্পন্ন লোক। তো যখন এই ইউরোপের যুদ্ধের খবর ভারতবর্ষে এসে পৌঁছালো, ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডুপ্লে আপ্রাণ চেষ্টা করলেন যে ওই ঘটনা সূত্র ধরে যেন ভারতবর্ষে ইংরেজদের সঙ্গে লড়াই শুরু না হয়ে যায়। তারা যুদ্ধ এড়ানোর চেষ্টা করছিলেন। আসলে এই সময় ফরাসিরা বিজনেসে অনেকটাই উঠে এসছিল, একটা প্রোগ্রেসিভ স্টেজে ছিল। ডুপ্লে জানতেন যে এই মুহূর্তে যদি ভারতবর্ষে ইংরেজদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন তাহলে তাদের ব্যবসার ক্ষতি হবে। উনি মাদ্রাজের ব্রিটিশার্সদের সাথে যোগাযোগ করলেন, কিন্তু উনি আনসাকসেসফুল হলেন। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা নিয়ন্ত্রক সভা, ইউরোপ থেকে যারা কোম্পানিকে নির্দেশ পাঠাতো, তারা চাইছিল যুদ্ধ হোক। এর ফলে 1745 সালে মাদ্রাজের ইংরেজ সেনাপতি কমোডোর বার্নেট ফরাসিদের কয়েকটা যুদ্ধজাহাজ দখল করে নিলেন। এই সময় ডুপ্লে বেশ অসহায় হয়ে পড়েছেন। উনি কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিনকে জানালেন বিষয়টা, যে আনোয়ার উদ্দিন ব্যাপারটাতে হস্তক্ষেপ করুক। তো আনোয়ার উদ্দিনও কিন্তু ইংরেজদের ব্যাপারটাতে চেষ্টা করেছিলেন হস্তক্ষেপ করার, কিন্তু ইংরেজরা কর্ণপাত করল না। আর আনোয়ার উদ্দিনেরও বিশেষ কিছু করার ছিল না, কারণ ঘটনা ঘটছিল কোস্টাল লাইনে। তো আনোয়ার উদ্দিনের সেই নৌশক্তি ছিল না যে ব্রিটিশদেরকে উনি কোনোভাবে থ্রেট করতে পারেন বা ভয় দেখাতে পারেন। তো নিরুপায় হয়ে এই সময় ডুপ্লে কি করলেন, মরিশাসে, মরিশাস হচ্ছে, তোমরা যদি মানচিত্র খেয়াল করো দেখবে যে মাদাগাস্কারের পরে এই ভারত মহাসাগরে একটা ছোট্ট দ্বীপ মরিশাস। তো 1721 সালে ওই অঞ্চলের ওপর ফরাসিদের কন্ট্রোল তৈরি হয়েছিল। তো সেই মরিশাসে উনি খবর পাঠালেন সাহায্যের জন্য।
তো মরিশাসের গভর্নর লা বুর্দনে এই খবর পেয়ে খুব দ্রুত উনি 8টি যুদ্ধ জাহাজ এবং কয়েক হাজার লোকবল নিয়ে উনি এই ইস্ট কোস্টে চলে এলেন। যেই লা বুর্দনে তার যুদ্ধ জাহাজ নিয়ে হাজির হচ্ছেন, সঙ্গে সঙ্গেই মাদ্রাজের ইংরেজরা ভয় পেয়ে তারা চলে আসছে হুগলিতে। মাদ্রাজ অরক্ষিত হয়ে পড়ছে। তো এই সুযোগে খুব স্বাভাবিকভাবে দুপ্লে চাইছিলেন মাদ্রাজ দখল করে ফেলতে, কিন্তু এখানে এই লা বুর্দনে এবং দুপ্লের মধ্যে একটা মত পার্থক্য তৈরি হলো। লা বুর্দনে চাইছিলেন ব্যক্তিগত লাভ লোকসানের কথা চিন্তা করতে। উনি দুপ্লেকে বললেন যে ইংরেজদের আপনি মাদ্রাজ ফিরিয়ে দিন মোটা অঙ্কের বিনিময়ে, সেটা আমরা ভাগযোগ করে নিয়ে নেব। আর দুপ্লে চাইছিলেন দেশের বাণিজ্যিক স্বার্থের কথা। উনি দেখলেন যে এই একটা দারুণ সুযোগ, মাদ্রাজের মতন এরকম একটা সমৃদ্ধ ঘাঁটি যদি ফরাসিদের হাতে চলে আসে তাহলে ফরাসিদের বাণিজ্য আরো শ্রীবৃদ্ধি পাবে। তো যাই হোক, এই মত পার্থক্য অবশেষে লা বুর্দনে আবার মরিশাসে ফিরে গেলেন এবং দুপ্লে মাদ্রাজ দখল করে নিলেন। অনেক ব্রিটিশার্স এই সময় বন্দী হলো। এখানে একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, যে পরবর্তীকালে যিনি খুব বিখ্যাত হয়েছিলেন রবার্ট ক্লাইভ, উনি তখন মাদ্রাজ অঞ্চলে ক্লার্কের কাজ করতেন, উনিও কিন্তু এই সময় বন্দী হয়েছিলেন। তো যাই হোক, দুপ্লে এই সময় চেষ্টা করছে, দেখো ঠিক পন্ডিচেরির একদম দক্ষিণে খুব কাছে ব্রিটিশ ঘাঁটি হচ্ছে ফোর্ট সেন্ট ডেভিড, এটাও দুপ্লে এই সময় চেষ্টা করলেন দখল করে নেওয়ার। তাহলে এই কর্ণাটক অঞ্চলে ইংরেজদের আর কোনো চিহ্ন থাকবে না। কিন্তু যেহেতু লা বুর্দনে এই সময় মরিশাস ফিরে গেল, তাতে যেটা হয়েছিল যে দুপ্লের সামরিক শক্তি কিন্তু অনেকটাই কমে গেল, বিশেষ করে নৌশক্তি। ফলে উনি কিন্তু এই ফোর্ট সেন্ট ডেভিড দখল করতে পারলেন না। তো এই ঘটনাটা কখন ঘটছে? এই ঘটনাটা ঘটছে 1746-এ। এই মাদ্রাজ দখল হওয়ার পরে ব্রিটিশরা এবার কর্ণাটকের নবাব সেই আনোয়ার উদ্দিনের শরণাপন্ন হচ্ছে এবং তার কাছে সাহায্য প্রার্থনা করছে। তো আনোয়ার উদ্দিন তো দুপ্লেকে বললেন যে আপনি মাদ্রাজ ফ্রি করে দিন। দুপ্লে ইনিশিয়ালি বলেছিল যে আরে মাদ্রাজ তো আমি দখল করছি আপনাকেই দিয়ে দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত দুপ্লে সেই কথা রাখেনি। ফলে আনোয়ার উদ্দিন ভীষণ অসন্তুষ্ট হয়ে উনি সেনা পাঠাচ্ছেন ফরাসিদের বিরুদ্ধে। তো আনোয়ার উদ্দিনের এই যে সেনা এবং ফরাসি সেনা মিট করছে কোথায়? এখনকার যে চেন্নাই, ওখানে যে আদিয়ার নদী আছে, সেই আদিয়ার নদীর কাছে এই দুই সেনা মিট করছে। এবং এই যুদ্ধে আনোয়ার উদ্দিনের সেনাবাহিনী পুরোপুরি পরাজিত হচ্ছে। এই যুদ্ধে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়, খুব ভালো করে মনে রাখ, যে আনোয়ার উদ্দিনের সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় 10,000, আর ফরাসি সেনার সংখ্যা কত? 1,000ও নয়, এই 930-40 এইরকম। এবং তার মধ্যে ইউরোপীয় সেনা হচ্ছে 230 জন, বাকি ভারতীয় সেনা যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল ইউরোপীয় কৌশলে যুদ্ধ করার। তো এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট যে এই সামান্য সেনা নিয়ে আনোয়ার উদ্দিনের 10,000 সেনাকে ফরাসিরা পরাজিত করে দিচ্ছে। কি প্রমাণ হলো যে ইউরোপীয় যুদ্ধ কৌশল কতটা উন্নত হয়ে গেছে তখন ভারতীয় সেই ট্র্যাডিশনাল যুদ্ধ কৌশল থেকে। কোনো ভারতীয় রাজা ভারতীয় ভূখণ্ডের মধ্যে এই প্রথম কোনো ইউরোপীয় শক্তির কাছে পরাজিত হচ্ছে। ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। তো যাই হোক, এই যুদ্ধের পর খুব স্বাভাবিকভাবে দুপ্লে কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠলেন। ইতিমধ্যে মাদ্রাজ যে হাতছাড়া হয়েছে সেই খবর ব্রিটেনে পৌঁছে গেছে। তো ব্রিটেন থেকে একটি শক্তিশালী নৌবহর নিয়ে অ্যাডমিরাল বস্কাওয়েন 1748-এ উনি এই পূর্ব উপকূলে আসছেন। উদ্দেশ্য মাদ্রাজকে পুনরুদ্ধার করা। তো এই উদ্দেশ্যে উনি যেটা করলেন,
অ্যাডমিরাল বাস্কাওয়েন, যে উনি এই পন্ডিচেরিকে ঘেরাও করলেন, কিন্তু সুবিধা করতে পারলেন না। ইন দ্য মিন টাইম ভারতবর্ষে খবর এলো যে আইলা শ্যাপেলের সন্ধি 1748, এই সন্ধির মধ্য দিয়ে ইউরোপের যে উত্তরাধিকার যুদ্ধ, অস্ট্রিয়ার যে উত্তরাধিকার যুদ্ধ, সেই যুদ্ধের অবসান ঘটেছে। তো যুদ্ধের অবসান ঘটায় সন্ধিতে স্থির হয়েছিল, কি স্থির হয়েছিল? যে ফরাসিরা ব্রিটিশদের ঘাঁটি মাদ্রাজ ফিরিয়ে দেবে, আর এর বিনিময়ে ফরাসিরা কি পাবে? তোমাদের বলে রাখি যে ভারতবর্ষে এই যে ব্যবসা বাণিজ্যের যে লড়াই যেমন চলছিল ইংরেজ ফরাসিদের মধ্যে, উত্তর আমেরিকাতেও কিন্তু এইরকম লড়াই চলছিল ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে। তো উত্তর আমেরিকার অন্যতম একটা ঘাঁটি লুইসবার্গ, সেই লুইসবার্গ পেল ফরাসিরা, আর ইন্ডিয়াতে ইংরেজরাই মাদ্রাজ ফিরে পেল। তো এই ছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ। যুদ্ধের যদি সিগনিফিকেন্স আমরা বিচার করি, তাহলে অ্যাপারেন্টলি মনে হবে কি, যে রেজাল্ট তো টাই হয়ে গেল, গোলশূন্য অবস্থা, কেউই কিছু শেষ পর্যন্ত পেল না, কারো কোনো বিশেষ লাভও হলো না, ক্ষতিও হলো না। কিন্তু একটু তলিয়ে দেখলে দু একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু উঠে আসে। প্রথম কথা দেখো, যুদ্ধ করছিল দুটো বিদেশি শক্তি। কর্ণাটকের নবাব মাঝখানে নাক গলালেন এবং নিজের নাক কাটলেন। ইউরোপীয় শক্তির কাছে চূড়ান্তভাবে পরাজিত হলেন এবং খুব লজ্জাজনকভাবে পরাজিত হলেন। সামান্য সেনার কাছে এই যে দেশীয় একটা বিরাট শক্তি পরাজিত হচ্ছে, এর ফলে দুপলে শুধু উচ্চাকাঙ্ক্ষী হলেন না, এর মেসেজ কিন্তু ব্রিটিশদের কাছেও গেল। ব্রিটিশরাও বুঝতে পারলেন যে আরে দেশীয় শক্তিগুলো তো ওই অন্তঃসার শূন্য হয়ে পড়েছে, উপর থেকেই চাকচিক্য, ভিতরে কোনো রিয়েল পাওয়ার নেই। ফলে এরা এই দুটো শক্তিই কিন্তু খুব অ্যাম্বিশাস হয়ে উঠছে এই ঘটনা সূত্র ধরে। আর ভারতীয় রাজাদের যেটা মূল দুর্বলতা, সেটা হচ্ছে নৌশক্তি এদের ছিল না। নৌশক্তি যদি থাকতো তাহলে কিন্তু ব্রিটিশ এবং ফরাসি উভয় শক্তিকে জব্দ করতে পারত। তো এই একটা বিশেষ দুর্বলতা ছিল। এছাড়া ভারতীয় সেনার যে কৌশল টেকনিক, সেটাও পুরনো হয়ে গিয়েছিল, সেটাও প্রমাণিত হয়ে গেল। এবং এটা বোঝা যাচ্ছিল যে অদূর ভবিষ্যতে এই ফরাসি এবং ইংরেজ, এই দুই শক্তির মধ্যেই কোনো একটা শক্তি ভারতবর্ষের বাণিজ্য এবং রাজনীতিতেও হয়তো হস্তক্ষেপ করবে। এবং নেক্সট ভিডিওতে আমরা সেটাই দেখব যে কিভাবে ধীরে ধীরে এই ইউরোপীয় শক্তিগুলো ইন্ডিয়ান পলিটিক্সের মধ্যে ইনভলভ হয়ে গেল। তাহলে এই ছিল আজকের ইঙ্গো ফরাসি যুদ্ধের বা প্রথম কর্ণাটক যুদ্ধের সম্পর্কে একটা ওভারঅল সংক্ষিপ্ত ধারণা। কেমন লাগলো তোমাদের? তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাকে কিন্তু আরো নতুন নতুন ভিডিও করতে যথেষ্ট ইন্সপায়ার করে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।